হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্য ধরনের আমি একটা ভিডিও করছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে সেটা বুঝতেই পারছো। তোমরা অনেকেই বলতে পারো যে এই বিষয়ে ভিডিও করা মানে একজন ফেমাস সেলিব্রিটি বা এখন সোশ্যাল মিডিয়া খুললে বহু চর্চিত একটা নাম, তো সেই বিষয়ে হয়তো ভিউজের জন্যে করা হচ্ছে। তো তার আগেই বলবো, আমার খুবই ছোট একটা চ্যানেল যেখানে কিনা খুবই সামান্য কিছু ভিউজ আসে, আর এখানে ভিউজের জন্য বা ডলারের জন্য নয়, মানে ব্যক্তিগত নিজের কিছু ওপিনিয়ন, নিজের কিছু এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স পুরো ঘটনাটা কদিন ধরে অবজার্ভ করা হচ্ছে। অবভিয়াসলি সেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই। তো ফার্স্ট যেদিনকে দেবলীনা নন্দীর যে লাইভটা হয়, সেই লাইভটা আমিও অ্যাটেন্ড করেছিলাম, লাইভটা আমিও দেখছিলাম। তো সেই বিষয়ে আর কি আজকে আমি পুরো ভিডিওটা আমি আর কি করতে চলেছি। তো প্রথমত বলবো যে কন্টেন্ট ক্রিয়েটার, যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার বলে যারা, আমাদের মতো ছোটোখাটো চুনোপুটিদের কথা বাদই দিলাম, আমাদের আর কটাই বা ভিউ হয় বা কটাই বা ওখান থেকে কী হয়, কিছুই না। কিন্তু যারা অলরেডি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, সোশ্যাল মিডিয়া ইন দ্য সেন্স টেলিভিশনের জগতে যুক্ত আছে, তারা তো খুব চর্চিত হয়ে যায় মুখটা। তো তাদের ফেমাস হওয়াটা সোশ্যাল মিডিয়াতে খুবই তাড়াতাড়ি। তো যাই হোক, দেবলীনা নন্দীর লাইফটা সেদিনকে আমি প্রথম থেকে শেষ অবধি দেখি, এখানে অনেক কিছু কথা বলবো যেগুলোতে হয়তো মনে হতে পারে যে আমি মেয়ে হয়ে মেয়েদের এগেনস্টে বলছি, আবার অনেকের মনে হতে পারে যে আমি পক্ষপাতিত্ব করছি, আবার অনেকের মনে হতে পারে যে আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলছি। তো এই সম্পূর্ণটা অবশ্যই যারা আমাকে ভালোবাসে, আমার 10-12টা ভিউয়ার্সের মধ্যেই যারা মন দিয়ে আমার ভিডিওগুলো দেখে, বা আমার নিজের জন্যেই আমার মনে হলো, কারণ ফেসবুক বলো কিছু খোলা যাচ্ছে না, জাস্ট খুললে পরে একটা জিনিস বারবার ফিড আসছে, মানে কী করে এটাকে বন্ধ করলে জিনিসগুলো আমার চোখের সামনে আসবে না, সেটাই এখন ভাবার বিষয় হয়ে গেছে। কথায় আছে না, লেবু বেশি চটকালে তিতো হয়ে যায়, ভালো লাগে না অতিরিক্ত কোনো কিছু। আর সবথেকে বড় কথা না, তো সেখানে লাইভে এসে সে প্রথমত তো তার লাইফের আপস অ্যান্ড ডাউনের কথা বলে। সে বলে আমি ভালো নেই, সে এই বিবাহিত বৈবাহিক জীবনে সে ভালো নেই, তার এই স্বামীর সাথে এই সম্পর্কে ভালো নেই। সোশ্যাল মিডিয়া মানে আমরা চেষ্টা করি আমাদের ভালোটাকে দেখানোর, ভালো যেটা ঘটেছে সেটাই দেখানোর চেষ্টা করি, কারণ আমরা পজিটিভিটিটাতে ভীষণ বিলিভ করি। আমরা চেষ্টা করি যে পজিটিভ জিনিসটাকে আমরা দেখাবো, নেগেটিভিটিগুলোকে দূরে রাখবো। কারণ এখন বর্তমান যুগে অনেক মানুষ আছে যারা সিরিয়ালের থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ব্লগিং দেখতে, এগুলো ব্লগিং করতে বেশি ভালোবাসে। তো ভিডিও বানাতে বা ভিডিও করতে, বা আমরা অনেকেই আছে ভিডিও দেখতে খুব ভালোবাসে, যেমন আমি, এমন অনেক বড় বড় ক্রিয়েটার আছে যাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। ইভেন কখনো কখনো এমনও হয় তাদের ব্লগিং না দেখলে পরে না ভালো লাগে না, মানে এখন তো এমনও হয়েছে সিরিয়াল ফিরিয়াল আর দেখিও না, ঠিক আছে। তো যেটা বলবো, সে যেটা বলে সে ভালো নেই অ্যান্ড অল, কিন্তু তার যদি ব্লগিংগুলো দেখা হয় প্রথম থেকে, সে যে ডেলি ব্লগগুলো শেয়ার করতো ডে 1 থেকে, সবসময় দেখা গেছে সে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বন্ডিং, সেবার বলতেই পারে আমি পজিটিভটা দেখিয়েছি। এমন কোনো দিন অফ গেছে বলে খুব একটা তো মনে হয় না। সে সবসময় তার স্বামীর সাথে বন্ডিংটা দেখিয়েছে, শ্বশুরবাড়ির শ্বশুরকে এরকমভাবে আদর করছে, বাবা বলছে, খুব ন্যাচারালি বাবা মার সঙ্গে যেরকম আর কি কথোপকথন হয়, খুবই ফ্র্যাঙ্কলি। ইভেন তার শাশুড়ির সাথেও দেখা গেছে তার বন্ডিংটা, কথোপকথন খুবই
ছেলের বউ কম, মেয়ে মায়ের মতোই কিন্তু অনেকটা দেখা গেছে, এরকমটাই আমার তো তাই মনে হয়েছে। আশা করি অনেক দর্শকেরই হয়তো তাই মনে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এতদিন জানতাম যে দেবলীনা নন্দী একমাত্রই সন্তান, এখন আস্তে আস্তে কোথার থেকে তার দিদিকে চিনতে পেলাম বা ভাই আছে জানতে পারলাম। তার মানে শুধু আর্নিংয়ের জন্য বা তার ফ্যামিলিকে দেখার জন্য যে সে শুধুই সেটা নয়, কিন্তু তার মানে এটাও নয় যে মেয়ে বলে বা বিয়ে হয়ে গেছে বলে সে বাবা মাকে দেখবে না। তো মোটা কথা হচ্ছে এটা, তার শ্বশুরবাড়ির লোকের নাকি সমস্যা, সে মায়ের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে পারবে না অ্যান্ড অল, তার হাজব্যান্ডের সাথে নাকি বনিবানা হচ্ছে না। তো যাই হোক, সবশেষে সে সেজেগুজে একটা লাইভ করতে বসে, সে নাকি মরতে চায় সেজেগুজে, এরকম কিছু বলে, যার কিনা 2.9 মিলিয়ন ফলোয়ার্স। এটা সমাজের জন্য কি বার্তা বয়ে আনছে? আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি আমাদের জীবনের নানান দুঃখ কষ্ট মধ্যে থেকে আমরা যাচ্ছি। যদি আমরা ভালো করে আমরা রিয়েলাইজ করি বা ভালো করে যদি দেখি, আমরা কম বেশি সবাই কিছু না কিছু মানসিক কষ্ট অশান্তির মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত যাচ্ছি। তার মধ্যে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কি করে সোশ্যাল মিডিয়াতে এসে আমি মরতে যাচ্ছি বা আমি শেষ লাইভ করছি, এই ধরনের কথা সে কি করে বলে? এটা সমাজের জন্য কি ধরনের বার্তা বয়ে আনে? আমার কাছে কিন্তু এটা খুবই দৃষ্টিকটু লেগেছে। কারণ এটার দ্বারা আমার মনে হয় অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে, প্ররোচনা পেতে পারে। এটা আমার কাইন্ড অফ প্ররোচনামূলক লেগেছে। আরেকজন হয়তো মানুষ এরকম থাকতেই পারে যে হয়তো সে নিজেও হয়তো ফ্যামিলিগত কোনো বা অফিসের ক্ষেত্রে হলো যে অনেক হয়তো টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেও ভাবতে পারে যে ও যদি করতে পারে তাহলে আমিও কেন করবো না, তাই না? প্রথমত তো এরকম ধরনের যদি কিছু প্রবলেম হয়ে থেকে থাকে, সেটা সোশ্যাল মিডিয়ার লোক এসে কি করবে? সোশ্যাল মিডিয়ার লোক এসে কি তার সমস্যার সমাধান করতে যাবে? আমরা কি সমস্যার সমাধান করতে যাব? নিশ্চয়ই যাব না। তাহলে যে নাকি এত বড় শিল্পী, তাকে আবার মাচা শিল্পী বলা হয়েছিল বলে তার ফ্যামিলির লোকের খারাপ লেগেছে। তো মাচা শিল্পী মানে যে স্টেজে গান করে বেড়ানোটাকে মাচা শিল্পী বলা হয় এমনটা নয়। অনেক বড় বড় ফিল্ম স্টাররাও আছে, তাদেরকেও কিন্তু মাচা শিল্পী বলা হয়। মাচা শিল্পী মানে যারা বাইরে বাইরে স্টেজ প্রোগ্রাম করে তাদেরকে মাচা শিল্পী বলে। মাচা শিল্পী মানে যে গান করে বানানো সেটা কিন্তু নয়। তো যাই হোক, এবার বলবো, উনি যে অ্যালিগেশনগুলো আনছেন, ওনার মাকে ছোট করা হতো বা ওনার মায়ের সাথে যোগাযোগ রাখতে না বলার কথা অ্যান্ড অল, এগুলো করা হয়েছে। তার হাজব্যান্ড তাকে মারধর করতো, তার নাকি রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। এরকম ধরনের ঘটনা যদি ঘটে থেকে থাকে, আমি তো বলবো যে আপনি নিশ্চয়ই পড়াশোনা জানেন, পড়াশোনা জানা একজন মানুষ, এই জিনিসগুলো আপনার উচিত ছিল ম্যারেজ কাউন্সিলর যে থাকে, মানে কাউন্সিলিং করানো, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাউন্সিলিং করানো। যদি সমস্যার সমাধান না হতো, দুজনের পরিবারকে জানিয়ে আপনারা আইনের পথে যেতেন, কোনো উকিলের পরামর্শ নিতেন অ্যান্ড অল। সোশ্যাল মিডিয়াতে এসে হাগার কিছু ছিল না, একদম পাতি বাংলা কথায়, ঠিক আছে? পুরো সোশ্যাল মিডিয়াটা জুড়ে এখন যা হয়েছে, সোশ্যাল মিডিয়াটাতে শুধু আমরা বড়রা দেখি না, এখন ছোট বাচ্চা বলতে এখনও ক্লাস 9-10 এরকম বাচ্চারাও দেখছে। তাদের কাছে এটা কী বার্তা যাচ্ছে? কি বার্তা? সংসারের হারির খবর সোশ্যাল মিডিয়ার। আর কিছু সো কল্ড মিডিয়া, জানি না যে তাদের টিআরপির এত অভাব নাকি খেতে পায় না, জানি না, কিছু সো কল্ড মিডিয়া তাদেরকে কোথার থেকে দাঁড় করিয়ে এনে এদের ফ্যামিলির লোকজনের সামনে একটা মাইক ধরিয়ে দিচ্ছে। তারা বলছে 78টা স্লিপিং পিল খেয়েছে। আচ্ছা, 78টা স্লিপিং পিল কি করে একটা মানুষ খেতে পারে? ফার্স্ট অফ অল, তার কাছে অতগুলো আসলো কি করে তার কাছে অতগুলো পিল, তাই না? এটা খুব অদ্ভুত না?
প্রথমে না জিনিসটা দেখে আমার সেই দিন রাতে আমার নিজেরও ঘুম আসেনি, আমার খুব খারাপ লাগছিল যে একটা মেয়ে কেন প্রতিনিয়ত এরকমভাবে হেনস্থার শিকার হবে, মেয়েরাই কেন এগুলো হবে। কিন্তু আস্তে 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 জিনিসগুলো দেখা যাচ্ছে ডাল মে কুচ কালা হে, আমার তো পুরো তাই মনে হয়েছে। 78টা নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, মানে পুরো একদম মানে খুবই একদম মানে বস্তা পচা স্ক্রিপ্টেড লাগছে ব্যাপারটা আমার। জানি না মানে অন্য কার কি লাগছে। হ্যাঁ, হতেই পারে হয়তো তার জীবনে অনেক প্রবলেম চলছে, আপস অ্যান্ড ডাউন চলছে, কিন্তু উনি যে স্টেপটা নিয়েছেন সেটা একদমই ভুল, একদমই ভুল। যদি এরকম কিছু করে থেকে থাকো সেটা তোমার ফ্যামিলি চার দেওয়ালের মধ্যে তুমি মেটাও, না তো সোশ্যাল মিডিয়াতে এসে। সোশ্যাল মিডিয়া মানুষ কি করবে? তার মানে তুমি কোথাও না কোথাও তুমি জানো 2.9 মিলিয়ন তোমার ফলোয়ার্স, তোমার লাইফটা ভাইরাল হবে, এরকম একটা নিউজ হবে, দেন তারপরে প্রবাহ নন্দীকে কিন্তু উপর থেকে টেনে মাঝতে ফেলা যাবে। তোমার সাথে যদি এরকম কিছু হয়ে থেকে থাকে, তুমি কিন্তু তার মানে মাথায় ভেতরে ভেতরে এটা ডিসাইড করে রেখেছিলে যে তোমার হাজব্যান্ডকেও কিন্তু তোমার পায়ের তলায় এনে ফেলবে, আর সেটা কিন্তু তুমি করলে, এটা ঠিক আছে, সেটা কিন্তু তুমি করলে। এখানে এই দিদিভাইয়ের মা বলেছেন যে আমি ভয়তে আমার মেয়েকে ফোন করি না, কিন্তু এই দিদিভাই বলছেন যে আমার প্রত্যেকটা শোতে আমার মা থাকে, অনেক রাত অবধিও শো হয়, মা থাকে, সারাদিনেরও শো থাকে, মা থাকে, কারণ আমার ডায়েরি, খাওয়া দাওয়া সব কিছু আমার মাই দেখে। অবশ্যই আপনার যদি পার্সোনাল বডিগার্ড আছে, অবশ্যই ওরকম প্রিয় যদি না থাকে, অবশ্যই আপনি আপনার মাকে রেখেছেন, ভালো কথা। তা কাকিমা আপনি যখন সবসময় থাকেন তাহলে মেয়েকে আর সারাদিন আর কি ফোন করবেন? আর একটা কথা তো স্বাভাবিক, মেয়েকে বিয়ে যখন দিয়েছেন শ্বশুরবাড়িতে তো মেয়েকে পাঠাতেই হবে, তাই না? শ্বশুরবাড়িতে তো গিয়ে মেয়েকে সংসার করতেই হবে। এনার এক দিদি বলেছে, নিজের দিদি কিনা যায় না, যে এরকম 2 রাত মনে বাড়ি ছিল না, তারপরে সে বাড়ি ঢুকতে গেলে তার তো শ্বশুরমশাই বলেছিল শুধু শুতে আসার জন্য শ্বশুরবাড়িতে আসতে হবে না। আচ্ছা, একটা ঘরের বউ মানেই যে 4 দেয়ালে বন্দি থাকতে হবে এটা কিন্তু কখনোই না, কিন্তু সে সারা দিন রাত ইয়ে করছে, শুধু ঘুমোতে আসছে, পরের দিন চলে যাচ্ছে, তো স্বাভাবিক। এই বউমায় কিছুদিন আগে যখন ব্লগ করে দেখবে শ্বশুরকে ডাকে কি গো গিফট এনেছো, মানে যে ধরনের কথা বলার ট্রেন্ডটা না আমার কেমন জানি না কোথাও না একটু বাচাল টাইপের, খুবই টকেটিভ আর বাচাল টাইপের মনে হয় অ্যাটিটিউডগুলো। জানি না এটা অতিরিক্ত ওভার স্মার্টনেসের জন্য কিনা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শাশুড়িকেও সাজিয়ে দিচ্ছে, এত ভালো বন্ডিং, শ্বশুরবাড়ি থেকে ছোটো ড্রেস করছে, সব কিছুই অ্যালাউড, তাহলে কিসের প্রবলেম যাই না। কিন্তু সেখানে বলছে শ্বশুর নাকি এই কথা বলেছে, তাহলে শ্বশুর তো তাহলে নিজের মেয়ের মতো হিসেবেও বলতে পারে যে সংসার যদি নাই করো সারাদিন তাহলে রাতে শুধু শোয়ার জন্য আসতে হবে না, এটা ন্যাচারাল। এটা আজকে আমার বাড়ির বউ হলে বা আমি হলে আমার স্বামীও কিন্তু বলবে না কি? আমিও কিন্তু আমার মেয়েকে বলবো যে অবশ্যই তোমার জীবনে সব কিছুই প্রয়োজন, তাই না? এখানে প্রবাহ নন্দীর একটা জিনিস আমি দেখলাম, সে কোনো কিছু মুখ খোলেনি, সে নাকি জোম্যাটো থেকে অর্ডার করছে। আচ্ছা, প্রথমত তো প্রবাহ নন্দী কিন্তু তার বাড়িতে তার মা বাবার সঙ্গে থাকে না, যেখানে যাদের ফ্ল্যাটটা রয়েছে, যেখানে দেবলিন আর প্রবাহ থাকতো, তো স্বাভাবিক তার হয়তো কাজের মেড নেই বা রান্নার কুক যে মেড সে নেই, তো স্বাভাবিক তাকে তো ব্লিঙ্কিট বা জোম্যাটো বা অনলাইন থেকে তাকে খেতেই হবে। সে তো না খেয়ে মরে থাকবে না, না খেয়ে তো সে বসে থাকবে না, তাকে খেতে তো হবেই। আচ্ছা, আরেকটা কথা, এই 78টা ওষুধ পেলো কোথায়? প্রথমত গাড়িতে বসেই নাকি খেলো, বাকি লোক নাকি কেউ দেখতেও পেলো না। ওষুধটা কি জলের মধ্যে গুলে খেয়েছিল? ওষুধটা এভাবেও যদি খায়, 78টা ওষুধ একভাবে মুখ করে নিয়েও তো জল দিয়ে গিলে খাওয়া সম্ভব না। স্বাভাবিক একটা বড় ক্যাপসুল খেতে গেলেও যে জলটা আমরা দিয়ে গিলে খাই তাতেও দেখবেন একটু টাইম লাগে, সেখানে 78টা আমি ধরে নিলাম একদম বড়ি সাইজের, তাতেও তো 78টা ওষুধ একবারে খাওয়া যায় না। এমন না যে সকাল থেকে সে খাওয়াটা স্টার্ট করেছিল। ওষুধ খেলো, ওষুধ খাওয়ার পরে সে বন্ধু সায়ককে ফোন করলো, আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি আর বাঁচবো? হোয়াট দ্য ফাক, এগুলো কি? ওষুধ খেয়ে বন্ধুকে আমি ফোন করছি, আমি বাঁচবো কিনা? এগুলো কি ধরনের বস্তা পচা গল্প, আমি তো জাস্ট বুঝতে পারছি না। মানে তারপরে তার বন্ধু হসপিটালে গিয়ে পরের দিন দেখছি বন্ধু 78টা ওষুধ খাওয়ার পরে, সত্যিই তো মানে খুবই লাকি, ভগবানের বরদান আছে,
আশীর্বাদ আছে, না হলে 78টা ওষুধ খাওয়ার পরে ওরকম স্টামাক ওয়াশিং পরে সে পুরো একদম ফিট, কথা বলছে, এ করছে, কী করে যায় না। সে নাকি আবার বলছে আমি অর্ধেক করতে চাইনি। তার অর্ধেক কাজ যখন করতে চাওনি, এদিকে বন্ধু সাহেবকে আবার ছবি তুলে পাঠাচ্ছ। মানে ব্যাপারটা কোনো একটা জোকার টাইপের। তা 78টা ওষুধ তাকে এনে দিল কে, অ্যারেঞ্জ করে দিল কে? সাধারণ মানুষের মনে যখন এতগুলো প্রশ্ন আসছে, আমার কোথাও যেন মনে হয় এই দিদিভাই হয়তো ভেবেছিল ব্যাপারটা হয়তো একতরফাই হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও, আমি ওই প্রবাহনন্দীকে আমি চিনি না বা এনাকেও আমি পার্সোনালি চিনি না, আমি তাকেও খুব ভালো বলবো না, আমি খারাপ বলছি না, বা একেও আমি খারাপ বলছি বা ভালো বলছি সেটা না। আমি শুধু জানতে চাইছি যে ব্যাপারটা কেমন একটা বোকা বোকা লাগছে না? আচ্ছা, ওনার দিদি বলেছে যে প্রবাহনন্দীর আন্ডারওয়্যারটুকু পর্যন্ত আমার বোন কিনে দেয়, আমার বোন আরও বেশি অনেক আর্নিং করে। আচ্ছা, আমি তো আর্নিং করি না, আমার আন্ডারওয়্যারটা কিন্তু আমার বরই কিনে দেয়। তাহলে আমার বর কি সবাইকে বলে বেড়াবে যে আমার বরের যে ভাই বোন আছে, যে আমার বৌদির আন্ডারওয়্যারটা আমার বর কিনে দেয়, মানে আমার দাদা কিনে দেয়? তার মানে এগুলো নিতান্তই বেডরুমের কথা। বেডরুমের কথাগুলো তাহলে স্বামী স্ত্রীর গোপন কথা, সেগুলো বাবা মা বা ভাই বোনের মাধ্যমে কি করে যাচ্ছে? নর্মাল জাস্ট কথাগুলো। এবার বলতে পারেন যে ব্লগ দেখি, তাহলে ম্যাডাম ব্লগে তো আমরা তো খুবই ভালো সম্পর্কই আমরা দেখে এসেছি। ইভেন এটাও দেখেছি প্রবাহনন্দী পড়াশোনা করছে, আপনার বোন মুখের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে ঢুকিয়ে ভিডিও বানাচ্ছে। সো ইরিটেটিং না? সে তো একটা ভিডিওতে বলেছিল তুমি পড়াশোনা করনি, মর্ম বুঝবে কী করে। তো এটা খুব স্বাভাবিক। একজন পাইলট, সে পড়াশোনা করছে, তার একটা ব্রাইট ফিউচার, তার ওখানে ওঠার আগে তাকে পড়াশোনা করতে হয়, তাকে পুরো মাইন্ডটাকে একটা সেট রাখতে হয়। সে শুধু আপনার বোনের লাইফটাকে নিয়ে নয়, অবশ্যই আপনার বোন প্রায়োরিটি লিস্টে আছে, তার ওয়াইফ, তার অর্ধাঙ্গিনী, তার বিবাহিত বউ। আমরা চাইবো, অবশ্যই আমাদের কামনায় থাকবে যে তারা আবার ভালোভাবে একসঙ্গে জীবনযাপন করুক। কিন্তু ফ্লাইটটা যখন ওড়াচ্ছে তখন কিন্তু আরও বহু মানুষের জীবন নিয়ে কিন্তু তাকে যেতে হচ্ছে। শুধু কিন্তু এই বিষয়টার মধ্যে আটকে থাকলে হবে না। আরেকটা জিনিস, একজন মেয়ে যখন একজন আর্মির অফিসারের বা আর্মির ডিপার্টমেন্টের কাউকে বিয়ে করে, তাকে সেই সেটে থাকতেই হবে যে আমার হাজব্যান্ডকে আমি প্রতিনিয়ত আমার কাছে পাবো না। আমার ওটি ডেলিভারির রুমেও হয়তো আমি আমার হাজব্যান্ডকে সেই সময় পাশে নাও পেতে পারি। এই মাইন্ড সেট আপ নিয়ে কিন্তু তাকে বিয়ে করতে বসতে হয়। আজকে আমার হাজব্যান্ড যে প্রফেশনে আছে, আমাকে কিন্তু এই মাইন্ড সেট আপটা, সত্যি আমারও কিন্তু প্রথম থেকে প্রবলেম হতো ইন দ্য সেন্স, মনে হতো যে আমাকে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে বা আমি সব দায়িত্ব নিচ্ছি, কিন্তু না, পরে আস্তে আস্তে জিনিসটা আমি রিয়েলাইজ করছি বা দেখছি যে না, তারা প্রফেশনে এতটাই বিজি, তাকে পুরো সিস্টেমটা এদের নিয়ে চলে। তখন পুরো সিস্টেমটা এরা পুরো মাথায় হ্যান্ডেল করা, পুরো সংসারটাকেও তারপরে সে হ্যান্ডেল করা, এটা পসিবল নয়। আমাদের ঘরের বউদেরও কিন্তু অনেক দায়িত্ব থাকে। এই যে কথায় বলে যে ঘরের বউয়ের চাকরিটা কিন্তু অনেক বড়, তাই না? হয়তো আমাদের মাইনেটা দেখা যায় না, আমাদের কোনো ছুটি থাকে না, কিন্তু আমাদের দায়িত্বটা কিন্তু অনেকটাই থাকে। ঠিক তেমনি যে ডক্টরের বউকেও সে পেশেন্সটা রাখতে হবে যে বেরাতে আমার হাজব্যান্ডকে আমার যেতে হতে পারে কাজের জন্যে, তাই না? ঠিক তেমনি এই ম্যাডামেরও কিন্তু উচিত এই জিনিসটা ভাবার যে আমার হাজব্যান্ড একজন পাইলট, সে মাঝ আকাশে প্লেনটা চালায়, কতটা একটা দায়িত্ববান একটা কাজ, কতটা হেডেকের কাজ, আর কতটা রেসপন্সিবিলিটি নিয়ে এই জবটা তাকে করতে হয়, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আজকে সে বলছে তার মাকে নাকি বলা হয়েছে তার মা কালো দেখতে বাজে। খুব যদি ভুল না করি, বিয়ের পরপরই কোনো একটা বিষয় নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এই প্রবাহনন্দী তার বাড়ির মেটকে মেবি কালো বা এরকম কিছু একটা বলেছিল, সেটা নিয়ে তখন একটা ভিডিও হয়েছিল, উনি করেছিলেন যে ওটা ইয়ার্কি অ্যান্ড অল। তাহলে যদি স্বামীর মধ্যে কোনো রকম কোনো ত্রুটি থেকে থাকে, এমন অনেক কিছু থাকে যাদের বিয়ের পরে ছেলেদের চেঞ্জ হয় বা চেঞ্জ করতে হয়,
অনেক মেয়েও চেঞ্জ হয়। আপনার দায়িত্ব ছিল ম্যাডাম, আপনি করতেই পারতেন, শেখাতে পারতেন তাকে, তাই না? ইভেন আমি তো মানে অনেক ব্লগিংয়ে দেখেছি আপনার মা, তার মা একসঙ্গেই আপনারা সব কিছু রয়েছেন, সব কিছু করছেন। বরঞ্চ আপনার বাবাকে বরঞ্চ দেখা যায় না সব কিছুর মধ্যে সবসময়। তো যাই হোক, যেটা বলবো, আজ হয়তো একজনের ফলোয়ার্স অনেক বেশি বলে সে নাম কামিয়ে যাচ্ছে, আর একজন হয়তো সোশ্যাল মিডিয়া থেকে বিরত বলে সে চুপচাপ বসে রয়েছে। কোথাও না কোথাও সে কিন্তু চুপ করে থেকে কি বলবো, জানি না এটা বোকামির কাজ করছে না চালাকির কাজ করছে, আমি জানি না, বলতে পারবো না। হয়তো সেই সমস্ত ফালতু ইয়েতে হয়তো পড়তেই চাইছে না, বা কি করতে চাইছে সেটা সেই জানে, আমি গড নোস। তো একটা কথাই বলবো যে বিষয়টা কিন্তু নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে যখন হয়তো টেকা যাচ্ছে না, সম্পর্ক রাখা যাচ্ছে না, সেটা আইনের সাহায্য নেওয়া উচিত ছিল, না তো সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের একটা পোস্ট, বা তারপরে এনার মা বা দিদি হসপিটালে বসে বসে বলছে আমার বোনকে এইসব কমেন্ট করো না, আমার বোনকে এইসব বলো না। ভাই, আপনার বোন আগে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমি মরতে যাচ্ছি, তাহলে তো বাকি এগুলো তো আসবেই, বাকি কথাগুলো তো আসবেই। তাহলে আপনাদেরকে বোঝা উচিত ছিল, যে আপনার বোনের বোঝা উচিত ছিল যে আমি একজন পাবলিক ফিগার, আমাকে সেগুলো মেনটেন করে আমাকে করতে হবে, নিজের ইমোশনটাকে কাবু রাখতে হবে। কাকিমা এখনও বলছেন যে আমার মেয়ে এখনও সংসার করতে চায়। তো অবশ্যই ভগবান যেন করে আপনাদের সব কিছু যেন ঠিক হয়ে যায়, আপনাদের আবার হাসি খুশি পরিবারটাই আমরা দেখতে চাই। কিন্তু কাকিমা এত কিছু হয়ে যাওয়ার পরে তাহলে যখন চাইছেন বা চান যখন আপনার মেয়ে চায় যে সে প্রভাববাবুর সঙ্গেই ভালো থাকতে, তাহলে এত কিছু সবটা কিন্তু ওপেন করে দেওয়াটা হয়তো ঠিক হলো না। এটা কিন্তু খুবই একটা বাজে সাইডে গেল। ইন ফিউচার মনে হয় সম্পর্কটাতে কিন্তু খুব বেশি একটা যে সাকসেস হবে বলে কিন্তু মনে হয় না। মেবি আমি জ্যোতিষী নই, হতেও পারে ভালোভাবে সাকসেস, কিন্তু একটা মানে ফ্যামিলির পুরো পরিবারের পুরো ইজ্জত লুটিয়ে দেওয়া হয়েছে এখানে। যেখানে বলা হয়েছে তার গয়না বেচে লোন নেওয়ার কথা, যেখানে বলা হয়েছে প্রবাহ নদীর থেকে আপনার মেয়ে বেশি কামাই করে, প্রবাহ নদীর চাকরিটা পর্যন্ত আপনার বোন মেয়ে কিনে দেয়, সংসারে একটা টাকাও খরচা করে না। তাহলে এত কিছুই যখন, তাহলে মেয়েকেই বরঞ্চ বুঝিয়ে টুঝিয়ে আপনাদের ইয়ে করা উচিত ছিল। কারণ এরপরে সম্পর্কটা মানে এত দূর ছেড়খানি হয়ে যাওয়ার পরে জানি না কি আবার ব্যাপার আছে, রেজিস্ট্রি নিয়েও হয়তো আপনাদের কোনো প্রবলেম আছে। তাহলে এত কিছু যখন জানেনই যখন, আর আপনারা যখন এত কিছু পজিটিভ বুঝেই গেছেন, তাহলেও হওয়ার পরেও মানে কথাটা যেন একটা কোথাটা বোকা বোকা শোনায় যে আমার মেয়ে এখনও ওখানেই সংসার করতে চায়। তো যাই হোক, আরেকটা যে বিষয়টা সায়কের নিয়ে যেটা উঠেছে, যে সে তার মানে বান্ধবীর সঙ্গে মানে অবৈধ সম্পর্কের কথা, প্রথমত না জেনে শুনে কারোর সম্পর্ক নিয়ে এরকম ধরনের কমেন্ট পাস করা উচিত নয়। সে হয়তো বাচ্চা ছেলে, সে হয়তো আমার থেকে স্বাভাবিক ছোটোই হবে, বাচ্চা ছেলে বলবো বা যাই হোক, যাই বলি না কেন, সে হয়তো বন্ধুকে ভালোবেসে বন্ধুর দিক থেকে হয়তো বলেছে, যেখানে কিনা আমাদের মোটা দাদাই আমাদের সকলের প্রিয়, সেই স্ট্রিক্টলি সায়ককে বারণ করেছে। তো অবশ্যই ভাই আমিও এটা বলবো, কারণ ফ্যামিলিগত ব্যাপারে স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ঝগড়ার মাঝখানে না ঢোকাটাই ভালো, কারণ আমরা তোমাকে তোমার মতো করে ভালোবাসি। তো আর এই 78টা স্লিপিং পিলের ব্যাপারটা না ঠিক কেমন যেন একটা হয়ে গেছে, তারপর থেকে পুরো ব্যাপারটাই কেমন একটা জল ঘোলা লাগছে। তো অবভিয়াসলি আমি চাইবো ভাই তুমি তোমার মতো করে ভালো থাকো, আমাদের সকলের প্রিয় মোটা দাদাইয়ের অ্যাডভাইসটা মেনে তুমি চলো, কারণ এতে কোথাও না কোথাও মোটা দাদাইয়ের পাস্ট লাইফটা নিয়ে ছেড়খানি করা হয়ে যাচ্ছে। সেটা আশা করি বুঝতেই পারছো, সেই বিষয়টা আমরা বলতে চাই না, কারণ আমাদের মোটা দাদাই আর আমাদের কুটনি বৌদি ওটা আমাদের খুব একটা প্রিয় পছন্দের একটা জায়গা। তো আমরা সেই জায়গাটায় কোনো রকম গাদা ছেঁড়াছেড়িটা আমরা চাই না। তো সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো আমাদের কুটনি বৌদি, আমাদের মোটা দাদাইটা ওরকমই থাকুক। তো এই বিষয়টার মধ্যে ঢুকে তুমি, কারণ আমরা তোমাদেরকে বেশি তোমাদেরকে দেখি, তো এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের আবদার বলো, আমাদের অধিকার বোধ থেকে বলবো যে তোমার এখানটা থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। জানি না আমার ভিডিওটা তোমার কাছে অবধি পৌঁছবে কিনা, বা কত জনের কাছে পৌঁছাবে, হয়তো 2-3 জনও হয়তো দেখতে পাবে না, চাই না। তো যাই হোক,
এটাই আমার বলা ছিল। তো আমার মনে হয় এই জিনিসটা খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। জিনিসটা একদমই সমাজের জন্য একদমই ভালো বার্তা বয়ে আনছে না। কারণ কোনো সমস্যার সমাধান কিন্তু আলটিমেট এটা হতে পারে না। এর থেকে কিন্তু আরও অনেকে এনকারেজ হতে পারে, হতে কি এরকম ধরনের একটা কাজ কিন্তু করতে পারে। তো অবশ্যই বি ম্যাচিওর, সবাই কিন্তু নিজের ম্যাচুরিটি নিয়ে কাজ করা উচিত। আর কখনো এরকম ধরনের কোনো প্রবলেমে পড়লে আমি তো মনে করি কিছু পাওয়া না পাও ভাই, মন খুলে কাঁদো, কেঁদে ঠাকুরের মন্দিরে গিয়ে বসে থাকো, তবেই আচ্ছা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে আমি ওটা করতে যাচ্ছি বা ওটা করবো, এরকম ধরনের কাজ থেকে বিরত থাকো। আর অবশ্যই এই যে আশা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক, সুস্থ হয়ে উনি ওনার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে যাক, যে যার মতো করে ভালো থাকুক, এটাই কাম্য। সেটা প্রভাববাবু হোক বা ওনার ওয়াইফ হোক, ওনাদের সমস্যার সমাধান হলে তো অবশ্যই ভালো, সেটা আমরা চাইবো। আর সেটা যদি ওভারকাম করে তারা যদি আগে না চাইতে পারে, তবে আমি মনে করি যে কোনো সম্পর্কের শেষটা এমনই হওয়া উচিত যেখানে কিনা একটা সময় পরে দেখা হলেও যাতে মুখে হাসিটা থাকে, যে ভালো আছো বা এই কথাটা যাতে বলা যেতে পারে। তো সেখানে এতটা কাদা ছেটাছেটি এত কিছু হয়ে যাওয়ার পরেও কখনো কিন্তু আর আগের কিন্তু সেই সুস্থ জীবনে কিন্তু আপনি আর ফিরতে পারবেন না। এটা কিন্তু একদম লিখিত, এটা কিন্তু একদম লিখিত। কারণ সেই স্বামী কিন্তু আপনাকে আর সেই জায়গাটা দেবে না কখনো, বা সেই শ্বশুরবাড়ির লোকও কিন্তু আপনাকে আর সেই জায়গাটা দেবে না। ইভেন আপনি নিজেও করতে পারবেন না। কোথাও না কোথাও 1 মাস বাদে, হতকারিতে আমরা অনেক কিছু করি, অনেক কিছু বলি, 1 মাস বাদে হোক বা 15 দিন বাদে হোক মনে হবে যে ব্যাপারগুলো হয়তো না হলেই ভালো হতো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, বেশি কথা বকবক করবো না। এটাই বলার যে বেশি কোনো কিছু চটকানো ভালো না, ভালো লাগে না দেখতে, ভালো লাগে না শুনতে। অবশ্যই আপনাদের পরিবারের সমস্যা আপনারা পরিবারের মধ্যেই মিটিয়ে নিন। সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষের অন্যদের মানে এত টাইম লাইনে ফিড আসে, মানে ব্লক করতে পারলেও হয়তো বেঁচে যেতাম, সত্যি কথা বলতে জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে। তো প্রতিনিয়ত এই আর কিছু সো কল্ড একদম ফালতু নিউজ চ্যানেল যেগুলো একদম মাথা খেয়ে ফেলে দিচ্ছে একেবারে, ঠিক আছে? তো প্লিজ যে যার ছন্দে ফিরুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্যকে ভালোভাবে রাখতে দিন, অন্যকে ভালোভাবে বাঁচতে দিন। তো চলুন, টাটা।